রেডি? নমস্কার বন্ধুরা, আমি সম্পদ পাত্র এবং স্বাগতম নিজি বাংলা পডকাস্টে। আজকের পর্বটি খুব বিশেষ। আজ আমরা কথা বলবো দীঘার সম্পর্কে, কিন্তু যেই দীঘার সম্পর্কে আপনারা জানেন না। ব্রিটিশ আমলের দীঘা, বীরকুল গ্রামের দীঘা, প্রাচ্যের ব্রাইটন। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি, যিনি দীঘার ইতিহাস নিয়ে বই লিখেছেন, যেমন দীঘার ইতিকথা, বালিয়াড়ি, শেখা লেখা। শুরু হোক পথ চলা, শুরু হোক। তো স্যার নমস্কার। নমস্কার তোমাদের এবং যারা শুনছো তাদের সকলকে নমস্কার। দীঘার কথা শুনলে না আমি একটু সত্যি কথা নস্টালজিক হয়ে পড়ি, এটা একদম তোমাদের সত্যি কথা বলি। তারপরে তোমাদের কাছ থেকে যখন আমি শুনলাম যে তোমরা দীঘার গল্প শুনতে চাও, ইনফ্যাক্ট সেটা শ্রোতা বন্ধুরাও শুনবে, তখন তো আরও ভীষণ রকম আমি ইন্টারেস্টেড হয়ে পড়েছি আর কি। তাহলে দর্শকদের সাথে একটু যদি আপনার নিজের ব্যাপারে যদি কিছু ছোট্ট পরিচয়। একদম আমার জন্ম দীঘাতে। আমার ইনফ্যাক্ট আমার নাম ইমন কল্যাণ জানা। কয়েক বছর আগে 2021 লকডাউন 2000 লকডাউনের পরে আমার বইটা 2021-এর বইমেলায় আমার এই বইটা পাবলিকেশন হয়, দীঘার ইতিকথা, বালিয়াড়ির শেখা লেখা। তো এর পরিকল্পনাটা আমি অনেক দিন আগে থেকেই করেছিলাম, প্রায় বছর 5-6 ধরে তথ্য সংগ্রহ করছি, পড়াশুনো করছি, করে আমি এই বইটা লিখি। ঠিক আছে। ইনফ্যাক্ট আমরা আমার বলতে গেলে আমার প্রায় 10টা জেনারেশন আমরা দীঘায় আছি। দীঘার খাদালগোবরা বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমার বাড়ি, আমার জন্ম এখানে, যে কারণে আমি দীঘা সম্বন্ধে খুব নস্টালজিক আর কি। হ্যাঁ, তো সেই কারণে যে দীঘার যে ইতিহাস এত আমরা জানি, দীঘা একটা বিরাট পর্যটন ক্ষেত্র, মানুষ দীর্ঘদিন ধরে দীঘায় আসছে, ঘুরছে, দীঘাকে এনজয় করছে দীঘাতে এসে, অথচ দীঘা সম্বন্ধে সেই রকমভাবে কোনো লিখিত ডকুমেন্টস ছিল না। একদমই, যেটা আমি চেষ্টা করেছি যে একটা ডকুমেন্টারি এভিডেন্স সেটা যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য থেকে যায়, এটা হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। আর তোমরা তো বলেছো গল্প শুনবে, তো যখন এইটা আমি শুনি সেটা আমি যার পর নাই আনন্দিত। আপনি পেশাগত দিক দিয়ে কি করেন? পেশাগত দিক থেকে আমি একজন শিক্ষক, আমি স্কুল টিচার। আমার বিষয় হচ্ছে অর্থনীতি, মানে আমি পড়াশুনো করেছি অর্থনীতি নিয়ে, এখন আমি স্কুল টিচার আর কি। তো তাহলে আপনার বই লেখার জার্নিটা শুরু হয় কবে থেকে? বই লেখার জার্নি অবশ্য আমি আগে একটু কমার্শিয়াল কাজ করতাম অনেক দিন থেকেই, প্রায় 2000 প্রথম দিকে আমি যখন পড়াশুনো করছি তখন একটু পত্রপত্রিকায় লেখালেখি করছি। তারপরে মনে হলো যে না, একটু যদি বইপত্র পাবলিকেশনের দিকে যাওয়া যায়, প্রথমে একটু কমার্শিয়াল কাজকর্ম করি। এখন মূলত ওই ইতিহাস, আঞ্চলিক ইতিহাস বা প্রবন্ধ কিছু এই ধরনের লেখালেখি করছি আর কি। তো দীঘা সম্বন্ধে আমার প্যাশনটা একটু অন্য ধরনের। আমার জন্মস্থান, এই জায়গা থেকে আমার দীঘা, আমি ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট দীঘা। হ্যাঁ, তাছাড়া মানে আপনি তো যেহেতু বললেন একটা ইকোনমিক্সের টিচার, আপনি ইকোনমিক্স আর হিস্ট্রি দুটো সেপারেট পার্টস। হ্যাঁ, দুটোর কোনো মেল নেই না। ইতিহাসটা জানাটা আঞ্চলিক ইতিহাস হিসেবে, আঞ্চলিক ইতিহাস হিসেবে আমি যেহেতু দীঘায় বর্ন অ্যান্ড ব্রট আপ, আমি দীঘাতে খুব ছোটবেলা থেকে দেখেছি। আমার 77 সালে জন্ম, এবং আমার প্রায় 10টা জেনারেশন আমি যতটুকু হিসেব পাই আমার দীঘাতে আছে। তো ধারাবাহিকভাবে গল্প শুনি, সেই শুনতে বড় হয়েছি। তো যে কারণে, এবং তারপরে অনেক বইপত্র পড়াশুনো করেছি আমি দীঘা রিলেটেড। আমার আগে দীঘা রিলেটেড না, মানে অনেক বইতে দীঘার রেফারেন্স হিসেবে আছে। হ্যাঁ, যেমন ডব্লিউ হান্টারের বই আছে, এলএসএস ওম্যালি, তার হয়তো দীঘার এলএসএস ওম্যালি বই আছে, বেইলির বই আছে। তো আরও অন্যান্য বই আছে যেগুলোতে দীঘা স্পেসিফিক হয়তো বই নয়, কিন্তু দীঘার কথা আছে, দীঘা এই অঞ্চলের কথা আছে। তখন হয়তো দীঘা হিসেবে নেই, কিন্তু এই অঞ্চলের কথা আছে। সেগুলো আমরা আলোচনায় আস্তে আস্তে আসবো, যে কিরকম কে কি এসছে না এসছে। আমি প্রায় ওয়ারেন আপনার
পাওয়া যায়। ইন্সপিরেশনটা কি, আপনি অনুপ্রেরণা কোত্থেকে পেলেন এই বই লেখা? পিওরলি আমার জন্মস্থান হিসেবে দীঘা। আমি দীঘা থেকে, মানে দীঘার বই হিসেবে এই ছোটবেলায় কি কোনো ঠাকুরদা বা বাবার কাছে গল্প শুনেছি, গল্প একদমই, যেহেতু এতগুলো জেনারেশন আছি দীঘায়, তো একদম গল্প যদি খুব ছোট্ট করে একটা গল্প বলি, দীঘায় যেমন আগে একটা, যেটা সত্যি কিন্তু লোকেরা জানে না, একদম দীঘায় একটা হায়না প্রজাতির একটা প্রাণী ছিল, কুকবাগ বলা হতো, এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে তো দীঘাতে তো কিছুটা ওড়িয়া ভাষার প্রভাব আছে মানুষের কথাবার্তায়, বর্ডার আছে আমাদের। একদমই। তো সেই কুকবাগের যে অস্তিত্ব আর দীঘায় নেই, গল্প শুনেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, দীঘায় ছিল আগে কেয়া ঝোপের জঙ্গল ছিল, প্রায় অস্তিত্বহীন হয়ে গেছে। ইনফ্যাক্ট আমরা যে জায়গাটায় বসে আছি সেটা তো একটা বালিয়াড়ির ওপর। হ্যাঁ, আপনি বলেছিলেন না ঝাউ গাছের সম্বন্ধে, ধরো এখানে তো কোনো ঝাউ গাছ ছিল না, ওটা লাগানো হয়েছে। একদমই না, এটা প্ল্যান্টেড, মানে ফরেস্ট ডিপার্টমেন্ট এটা ঝাউ গাছটা এখানে, মানে ঝাউ জঙ্গলটা এখানে তৈরি করেছে। এটা কিন্তু দীঘার অরিজিনাল গাছ নয়। আরেকটা ব্যাপার, এই যে আমরা বসে আছি এই শীতের সকালে জানুয়ারি মাসে, মানে এর চেয়ে সুন্দর জায়গা আর হয় না। স্যান্ড ডিউন মানে বালিয়াড়ি। আমরা পাহাড়ে গেলে কি দেখি? পাহাড়ে গেলে কুয়াশা দেখি আমরা, যে পাহাড় চারিদিকে পাহাড়। দীঘাতে এলেও সেই বালিয়াড়ি, কিছু নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু এখানকার ন্যাচারাল, এই যে ভূমিরূপটা ন্যাচারাল, সমুদ্রের পাশে ভূমিরূপ। যেরকম বহু জায়গায় আছে, আমরা যদি কেরালায় গেলে কি দেখব? আমরা পাহাড় দেখব, সমুদ্র দেখব। সেখানে ওটা হচ্ছে পাথরের পাহাড়। আমরা দীঘা এলে বালিয়াড়ির সঙ্গে সমুদ্রটা দেখব। এটা এখানকার ন্যাচারাল বৈশিষ্ট্য। সঙ্গে পুরীতে ইটসেলফ হ্যাঁ আছে, কিছুটা আছে বালিয়াড়ি কিছুটা আছে, কিন্তু দীঘার বালিয়াড়িটা একটু অন্য ধরনের। আমরা শুনেছিলাম, মানে যতটা জানা, যে দীঘায় নিউ দীঘাটাই প্ল্যান সিটি। নিউ দীঘাটা পরে তৈরি হয়েছে, ওল্ড দীঘাটা অনেক আগে তৈরি হয়েছে। সেই ইতিহাসটা নাম ওল্ড দীঘা, পুরনো দীঘা। একদমই ওল্ড দীঘা নিউ দীঘা, একদমই। ওটা তো পরে তৈরি হয়েছে, একটু মানে পর্যটন ক্ষেত্র হিসেবে একটু মানে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। আচ্ছা, একটা বিষয় যেটা সবাই জানে এখন প্রায়, যে দীঘার আদি নাম একটা ছিল বীরকুল বলে, এখন যেটা দীঘা হয়েছে, কিন্তু আসল যে কোন সময় হয়েছে সেইটা সবাই জানে না। এটা যদি আপনি জানেন তো একটু বললে ভালো হয়। একদম, এইটা জানতে গেলে না আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, একটু দীঘার ইতিহাসটা আমরা একটু আলোচনা করি, যে ঠিক কিভাবে আজকের দীঘা তৈরি হলো। সেই জায়গাটা আমাকে একটু আলোচনা করতে হবে। আমরা দীঘার ইতিহাস বলতে গেলে প্রায় এমনি দেখি কুইজে জিজ্ঞেস করে দীঘার পুরনো নাম কি, অনেকে বলে বীরকুল। না, দীঘার পুরনো নাম ঠিক বীরকুল ছিল না। যেটা ছিল, বীরকুল পরগনার অন্তর্গত দীঘা একটা গ্রাম ছিল। এটা হচ্ছে দীঘার মূল কথা। বীরকুল পরগনা ছিল, এটা পরগনা মানে এটা একটা প্রশাসনিক, এটা বিরাট এরিয়া। একদম রামনগর বিধানসভার যে ক্ষেত্র, মানে রামনগর 1 ব্লক যেটা, এবং রামনগর 2 ব্লক, মানে তার মধ্যে কিন্তু এই যে মন্দারমণি, তাজপুর, এগুলো সবই পড়ে যাচ্ছে। এই নিয়েই কিন্তু বীরকুল একটা পরগনা ছিল, এবং কিছুটা আমরা উড়িষ্যারও কিছুটা অংশ ছিল, কতটা একদম পুঙ্খানুপুঙ্খ মার্কিং করা সম্ভব নয়, কিন্তু ছিল একদম এই পুরো এরিয়াটা ছিল। সেই বীরকুল পরগনার অস্তিত্ব প্রশাসনিক, এটা কিন্তু বীরকুল পরগনাটা প্রশাসনিক ভাগের মধ্যে পড়ছে। সেই বীরকুল পরগনা তো এখন আর নেই। সেই বীরকুল পরগনাটা এখন, দীঘা একটা গ্রাম ছিল লোকাল এরিয়া হিসেবে, এখন দীঘাটা পর্যটন ক্ষেত্র হিসেবে নাম হয়ে গেছে। এইবারে দীঘা পর্যটন ক্ষেত্র হিসেবে নাম কেন হয়েছে, ছোট্ট নাম, একটু হয়তো ক্যাচি নাম, হয়তো সেই জন্য হয়ে গেছে, কিন্তু দীঘাটা গ্রাম ছিল, একটা মৌজা, ঠিক আছে। আচ্ছা, এবারে বীরকুল পরগনার যদি ইতিহাস জানতে হয়, এটা কিন্তু আমাদের অনেক অতীতে ফিরে যেতে হবে। 1722, ঠিক আছে, বাংলার স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, তিনি বাংলাকে 13টা চাকলা এবং 1660টি পরগনায় ভাগ করেন। আমি 1722-এ চলে গেছি, মানে বহরমপুরে না, মুর্শিদ কুলি খাঁ, ঠিক আছে। এই যে 1660টা পরগনা ছিল, তার মধ্যে বীরকুল একটা পরগনা ছিল। 16টার মধ্যে 1660টা
1660 1660টা পরগনা ছিল। সেই পরগনার একটা পরগনা ছিল বীরকুল পরগনা। এটা একটা তথ্য। তারপরে 1760 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, 1760-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা মীর কাসিমকে দ্বিতীয়বারের জন্য বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব করেন। আচ্ছা, সেই সময় চাকলা মেদিনীপুর বলে একটা অঞ্চল ছিল, তার 54টা পরগনা ছিল। চাকলা মেদিনীপুর, তার মধ্যে বীরকুল একটা পরগনা ছিল। এইরকম কিছু তথ্য কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে বইতে পাই। দীঘার তাহলে কোনো রাজা ছিল না? ঠিক আমরা দীঘার দীঘার রাজবাড়ি অনেক হ্যাঁ আছে, দীঘার রাজবাড়ির কথাটা আসছে, সেটা পরে আসছে। হঠাৎ দীঘার রাজবাড়ি কি করে এলো? হ্যাঁ, শ্রোতা বন্ধুরা শুনতে পাবে যারা দীঘায় এসছে পর্যটক হিসেবে, তারা কিন্তু দীঘায় রাজবাড়ির কথা তো শুনবেই। হ্যাঁ, সেই কথাটাই আসবো পরে। ফরেস্টে কামান দেখে বলা হয়। একদমই, সেটা অনেক পরের কথা। তার আগের কথা আছে ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, 1767 ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে, আমরা জানি। ওয়ারেন হেস্টিংস দীঘায় একটা বাংলো তৈরি করেছিলেন, যেটা সমুদ্র গর্ভে চলে গেছে। সমুদ্র গর্ভে চলে গেছে, তার আর কোনো অস্তিত্ব নেই। আমরা এখনো দেখতে পাই যে সি বিচের সাইডে একটা পরিমাপ, জলের পরিমাপ তো বানিয়ে দিয়ে সেটা গেছে। পরে, আচ্ছা, ওটা পরে, সেটা পরে হয়েছে। এই যে আমাদের দীঘা প্রথম ঘাট যেটাকে বলি, বা তৃতীয় নম্বর আচ্ছা ঘাট, আচ্ছা। না না, ওইটা জলের পরিমাপের জন্য ঠিক না। ওইটা সম্ভবত আমার মানে আমি যতদূর আমার নলেজে আছে, ওটা ওই একটা মানে কি বলবো, একটা আগেকার স্ট্রাকচার। এটা ঠিক জলের পরিমাপ করার জন্য কিন্তু ঠিক নয় বলেই আমার ধারণা। সেটাও নয়, মানে ওয়ারেন হেস্টিংসের যে বাড়ি, সেটা অনেক মানে সমুদ্রের অনেক ভেতরে ছিল। মানে আজকের দীঘা তো এই জায়গায় ছিল না, বাড়ি ছিল। তিনি বাংলো তৈরি করেছিলেন। তিনি দীঘায় থাকতেন? হ্যাঁ, তিনি স্বাস্থ্যোদ্ধারে, মানে বলা হয় তিনি স্বাস্থ্যোদ্ধারের জন্য এসেছিলেন, কিন্তু শুধু স্বাস্থ্যোদ্ধারের জন্য নয়। এটা কিন্তু তিনি এসেছিলেন দীঘার মনোরম পরিবেশে আকৃষ্ট হয়ে। দীঘার যে অদ্ভুত সৌন্দর্য ছিল, দীঘার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কিন্তু তিনি দীঘায় আসেন। এই কথাটা 1775-এর কথা বলছি। 1767-তে তিনি দীঘাতে আসেন। 1775-এ তিনি এখানে বাংলো তৈরি করেন। এবং শুধু স্বাস্থ্যোদ্ধার নয়, অনেকে বলে তিনি শুধু স্বাস্থ্যোদ্ধারের জন্য এসেছিলেন। শুধু স্বাস্থ্যোদ্ধারের জন্য নয়, তিনি এসেছিলেন দীঘার এত সৌন্দর্য, মানে দীঘার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে। এবং তখন মাঝে মাঝে ইংরেজরা আসতো, মানে ইংরেজরা এখানে আসতো মানে দীঘার এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য। হ্যাঁ, তো এই যে বিয়ারকুলকে অনেকে, মানে বীরকুলকে অনেকে বিয়ারকুল বলতো। হ্যাঁ, আমি কথাটা বলেই ফেললাম। এখানে নাকি শোনা যায় এখানকার, মানে তখনকার দিন তো ফ্রিজ ছিল না, তারা ইংরেজরা তো বিয়ার খেত, সেই বিয়ার কাদার তলায় বিয়ারের বোতল রেখে ঠান্ডা করতো, মানে বিয়ারকে কুল করা হতো। মানে অনেকে বলেন নাকি এইখান থেকে বীরকুল হয়ে গেছে নাম। আচ্ছা, বিয়ারকুল থেকে বীরকুল, এরকম গল্প, এইরকম গল্প গাথা কিন্তু ছড়িয়ে আছে আমাদের মধ্যে, ঠিক আছে। মানে ব্রিটিশরা তাহলে এখানে আয়েশ করতে আসতেন। একদম ব্রিটিশরা এখানে কিন্তু, হ্যাঁ। এবং তিনি, মানে এই কথাটা আরও শোনা যায়, আমাদের ওয়ারেন হেস্টিংস তিনি একটা চিঠি লিখছেন তার স্ত্রীকে। সেই চিঠিতে এই বীরকুল পরগনার, মানে বীরকুলের এই যে সমুদ্র সৈকতের যে সৌন্দর্যের কথা তিনি লিখেছিলেন, এইটা সিডনি গ্রেয়ার বলে একজন বিখ্যাত লেখক, তিনি তার দ্য লেটার্স অফ ওয়ারেন হেস্টিংস টু হিজ ওয়াইফ বলে একটা বইতে তিনি কিন্তু এই কথাটা উল্লেখ করেছিলেন যে ওয়ারেন হেস্টিংস তার স্ত্রীকে চিঠি লিখছেন, চিঠি লিখে এই সমুদ্র সৈকতের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কথা তিনি বর্ণনা করছেন, ঠিক আছে। এই হচ্ছে দীঘার মোটামুটি একটা বীরকুল পরগনার ইতিহাস। আর একটা কথা এখানে আছে, এখানে চ্যাপম্যান বলে একজনের কথা আমরা শুনতে পাই। চ্যাপম্যান সাহেব, তিনিও একজন ইংরেজ। তো তিনি এখানে 8টা গ্রামের কথা উল্লেখ করেছিলেন সেই সময়। 1796 সালটা হচ্ছে 1796, 1796 তিনি লিখছেন
সেই চ্যাপম্যান যে 8টা গ্রামের কথা এখানে বলছেন, সেই 8টা গ্রামের মধ্যে যে গ্রামগুলো আছে, আটিলি, তোমরা নাম শোনোনি, আটিলি, সামাই বসান, জগাই বসান, নীলপুর, রায়পুর, দীঘা, বেগুনাডিহা, ঝাওয়া, এই 8টা গ্রামের অস্তিত্বের কথা তিনি লিখেছেন। কি হিসেবে লিখেছেন? তিনি লিখছেন এই কারণে যে ওগুলো নাকি সমুদ্রের ভাঙনের কবলে পড়েছিল। সমুদ্র ভাঙন অর্থাৎ তার মানে আমরা একটা জিনিস বলতে পারি যে তখন সমুদ্র ক্ষয় হতো। তিনি লিখছেন কিন্তু এটা যে সমুদ্র ভাঙনের কবলে পড়েছিল, সমুদ্রের পাশে সমুদ্র ভাঙনের কবলে পড়েছিল। ঠিক আছে, এই 8টা গ্রাম, তার মানে তার মধ্যে দীঘা একটা গ্রাম বা মৌজা, বীরকুল পরগনার অন্তর্গত অনেক মৌজার মধ্যে এখানে এই 8টা মৌজার কথা আমরা তাহলে পাচ্ছি, যেগুলো সমুদ্রের পাশে সমুদ্র ভাঙনের কবলে পড়েছিল। তার মধ্যে দীঘা একটা মৌজা। তবে দীঘার যে গ্রামটা সেটার কিন্তু আর অস্তিত্ব নেই, ওটা সমুদ্র গর্ভে চলে গেছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা দীঘার ইতিহাস, স্বাধীনতার আগেকার। তবে তারপরে সেই মানে ওয়ারেন হেস্টিংসের তৈরি করা যে বাংলো সেটা আর নেই, সেটা সমুদ্র গর্ভে চলে গেছে, তার আর কোনো অস্তিত্ব। ব্রিটিশরা দীঘাকে ব্রাইটন অফ দ্য ইস্ট বা প্রাচ্যের ব্রাইটন বলতো, এর পিছনে কারণটা কি? কিছুই না, এই হচ্ছে সৌন্দর্য। সেটা হচ্ছে ব্রাইটনের যে সৌন্দর্য, ব্রাইটন যে জায়গাটা তার যে সৌন্দর্য, দীঘার সৌন্দর্যকে অনেকটা একই রকমভাবে বা তার চেয়েও ভালোভাবে ওয়ারেন হেস্টিংস মনে করতেন, যে কারণে তিনি তার স্ত্রীকে লিখেছিলেন যে ব্রাইটন অফ দ্য ইস্ট। ঠিক আছে, এটাই হচ্ছে, হ্যাঁ এইটাই হচ্ছে মূল কারণ, যে কারণে দীঘাকে ব্রাইটন অফ দ্য ইস্ট বলে বলা হয়। তাহলে আমরা আরেকটা কথা বলি, আমরা তো এর আগে আলাপ করেছি আমাদের এরকম ডকুমেন্টটা শ্যুট করার আগে, তো আপনি একবার উল্লেখ করেছিলেন, তো আমরা জানি সেই বিষয়টা যে জন ফ্র্যাঙ্ক স্মিথ নামের একজন যে ব্যক্তি যিনি দীঘাকে এক্সপ্লোর করেন এবং দীঘাকে ওনার ভালো লাগে। একদমই, তো আমাদের মধ্যে অনেকেই জানেন না ওনার ব্যাপারটা, যদি আপনি ওই বিষয়টা, ওই যে জন ফ্র্যাঙ্ক স্মিথের যে সম্পর্ক কি দীঘার সাথে, একদমই সেটা যদি একটু বলেন তো ভালো। আমি 1775-এর কথা বলছি। 1780-তে 1796-এ চ্যাপম্যানের কথা বললাম। দীর্ঘ সময় তারপরে কেটে গেছে। দীঘার সম্বন্ধে খুব বেশি অন্যান্য কথা আর শোনা যায় না। 1921 কথা আমি বলছি, তারপরের ইতিহাসটা। সেই ইতিহাসে দেখা যাচ্ছে সেই সময়ে ওই সালটা 15ই অক্টোবর, 15th অক্টোবর 1921, 15th অক্টোবর, একজন সাহেব জন ফ্র্যাঙ্ক স্মিথ, তিনি ছিলেন হ্যামিল্টন, একটা ঘড়ির কোম্পানি ছিল তখনকার, বিখ্যাত একটা ঘড়ির কোম্পানি হ্যামিল্টন নামে, সেই কোম্পানির তিনি প্রতিষ্ঠাতা জন ফ্র্যাঙ্ক স্মিথ। তিনি ছিলেন অকৃতদার, তিনি অবিবাহিত ছিলেন। তিনি এই রকম বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে বেড়াতেন। ঠিক আছে, আমরা 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 আজকে পর্যটকরা যেসব বলি না যে অফবিট জায়গা, তার কাছে এইরকম একটা গল্প তিনি শুনেছিলেন যে এইরকম সমুদ্রের ধারে একটা জায়গা আছে, সেই জায়গা তিনি এক্সপ্লোর করার চেষ্টা করেন। তিনি তার কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে 1921 সালের 15ই অক্টোবর 91 একটা কার, ঠিক আছে, একটা মডেল কারে করে তিনি বেলদা হয়ে, তখন তো ডাইরেক্ট রাস্তা ছিল না, মানে এই যে NH 16 ছিল না, কিচ্ছু না, NH কি কোনো রাস্তাই ছিল না, মানে ডাইরেক্ট রাস্তাই ছিল না, একদম কল্পনার বাইরে। আমরা সেটাকে কল্পনাই করতে পারছি না আজকে, আমিও কল্পনা করতে পারছি না। এই জায়গাটা পুরো জঙ্গল ছিল। এই জঙ্গলটাকে তিনি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে। কি জঙ্গল, কি গাছ এখানে? কেয়া ঝোপের, মূলত কেয়া ঝোপের ওই জঙ্গলি কিছু লতা হতো, মানে যেটা ওই বালিয়াড়ির ওপরে লতা হতো, এইগুলো কিন্তু, ওই লতাগুলো কিন্তু এই সমুদ্র ভাঙন রোধ করতো ভীষণ রকমের, এবং কেয়া ঝোপ। ঠিক আছে, আর ওই যে আগে বললাম না, শুরুতেই বললাম যে হায়না, যে কুকবাগ টাইপের এক ধরনের ছিল, সেই কুকবাগগুলো ওই কেয়া জঙ্গলের ঝোপে তারা লুকিয়ে থাকতো। ওই কেয়া জঙ্গল চলে গেছে, কুকবাগও, হায়না প্রজাতিও বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, আর নেই। আচ্ছা, তো এখন তো তিনি বেলদা হয়ে প্রথম
দীঘায় ঢোকার চেষ্টা করেন। এই ঢোকার সময় বালিসাই পর্যন্ত তিনি আসতে পেরেছিলেন, তারপরে তিনি আর আসতে পারেননি। শোনা যায় তাকে বালিসাইর যে ভূঁইয়া। বালিসাইয়ের যে ভূঁইয়া জমিদার, তারা তাকে হেল্প করেছিল, সাহায্য করেছিল। তিনি হাতির পিঠে চড়ে নাকি এখানে এসেছিলেন, এটা শোনা যায়। জন ফ্র্যাঙ্ক স্মিথ এই সমুদ্র দেখে একদম মুগ্ধ হয়ে যান। অপূর্ব সমুদ্র সৈকত দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তো মুগ্ধ হয়ে গিয়ে তিনি তখনই ঠিক করে ফেলেন যে আমি এখানে একটা বাড়ি তৈরি করব। ঠিক আছে, জন ফ্র্যাঙ্ক স্মিথ এখানে বাড়ি তৈরি করব, আমি এখানে থাকবো। যেহেতু তিনি অকৃতদার ছিলেন, তিনি অবিবাহিত ছিলেন, তাই তিনি ঠিক করেন আমি এখানে একটা বাড়ি তৈরি করব, থাকবো। সেই মোতাবেক তিনি তৎকালীন সরকারের কাছ থেকে তিনি একটা জায়গা পান। জায়গাটা কোথায়? আজকে আমরা যারা দীঘা এসেছি, তখন তো সেটা ব্রিটিশ সরকারই ছিল। ব্রিটিশ সরকার ছিল। আমি 1921 কথা 21, বলছি। আচ্ছা। ঠিক আছে, 1939-এ তিনি তার বাড়িটা কমপ্লিট করেন 11.5 একর জায়গা নিয়ে। খাদালগোবরা যে মৌজাটা আছে, সেই মৌজার একদম পূর্ব প্রান্তে একটা বালিয়াড়ির ওপর, সমুদ্রের ধারে তিনি একটা বালিয়াড়ির ওপর একটা বাড়ি তৈরি করেন। সেটাও কি তলিয়ে গেছে? না, একদম ভীষণভাবে সেটা রয়েছে, এখন তার অস্তিত্ব ভীষণভাবে রয়েছে। ওটা এখন কোন জায়গায় রয়েছে যদি বলতেন ভালো। একদম, জায়গাটা হচ্ছে আমরা সৈকতাবাস বলে যে সরকারি আবাসনটা দেখি ওল্ড দীঘার একদম এক প্রান্তে, মানে ওল্ড দীঘার কি বলবো, একদম অনেকটা পূর্ব দিকে, যেটা ঠিক তার পেছনে, যেটা এখন ফার্স্ট অফিস বা একদম দীঘায় শিওক নাম একদম বলে শিব। 116B ধরে যদি আমি আসি, তাহলে দীঘায় ঢোকার মুহূর্তে, আমি দীঘায় যখন ওল্ড দীঘায় ঢুকছে বাসটা, ঠিক প্রথম স্টপেজ বলে যে জায়গাটা আমরা নামি, সেই জায়গার পাশেই আমরা যদি দেখি একটা 2তলা বা 3তলা বাড়ি এখনও রয়েছে, কিছুটা অংশ ত্রিতল আছে, মূলত 2তলা একটা বাড়ি রয়েছে বালিয়াড়ির ওপরে। দুতলার উপরে হয় না, হ্যাঁ, সে সৈকতাবাস কিন্তু দুতলাই, এর হ্যাঁ, কিছু নয়। এর একটা গল্প আছে, সেই গল্পটা বলছি। তো তিনি যে বাড়িটা তৈরি করেছিলেন, মানে স্মিথ সাহেব, সেই স্মিথ সাহেব বাড়িটা করেছিলেন একটা বালিয়াড়ির ওপরে, তার সামনেই হচ্ছে সৈকতাবাস। তো তোমরা লক্ষ্য করবে সৈকতাবাস, দীঘায় বহু বাড়ি হয়েছে, তারপরে সৈকতাবাস 2তলার ওপরে আর হয়নি। কেন হয়নি? এর একটা মজার সেটা কি কাহিনী জন আছে। ফ্রাঙ্ক স্মিথের বানানো নাকি? হ্যাঁ, অবশ্যই জন ফ্র্যাঙ্ক স্মিথ, আমি সেই ব্যাপারে আসছি। জন ফ্র্যাঙ্ক স্মিথ নিজের হাতে সেই বাড়িটা তৈরি করেছিলেন। তিনি খুব শৌখিন ছিলেন, মানে তিনি ওই হ্যামিল্টন যে ঘড়ি কোম্পানির মালিক ছিলেন, তো তিনি খুব শৌখিন লোক ছিলেন। এবং বাড়িটা যদি তোমরা ঢোকো, এখন ওটা চলে গেছে ওই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের হাতে। তোমরা যদি বাড়িটা দেখো, দেখবে বাড়ির প্রত্যেকটা কাজ, খুব সূক্ষ্ম কাজ রয়েছে বাড়ির মধ্যে। ঠিক আছে, এবং এত সুন্দর সাজানো গোছানো। ওটা ওই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন ওরা নিয়ে ওরা এখন বাড়িটাকে সংরক্ষণ করছে, এবং পেছনের দিকে একটা ওরা একটা বাড়ি তৈরি করেছে, যেটা ওরা ওদের গেস্ট হাউস হিসেবে আছে এখন। এখন যেটা সৈকতাবাস, সেটাও কি আগে সৈকতাবাস নামেই ছিল? সৈকতাবাসটার নাম সৈকতাবাস ছিল, মানে সৈকত আবাস এইরকম। তো সেটা কেন 2তলা হয়নি? জন ফ্র্যাঙ্ক স্মিথ স্বাধীনতার পরে আমাদের তৎকালীন যিনি চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী ছিলেন, বিধান রায়কে একটা রিকোয়েস্ট করেছিলেন। রিকোয়েস্টটা হচ্ছে এইরকম যে সৈকতাবাস, মানে যতদিন তিনি বেঁচে থাকবেন, মানে জন ফ্র্যাঙ্ক স্মিথ বেঁচে থাকবেন, ততদিন সৈকতাবাস যেন 2তলার বেশি না করা হয়। কেন না, তিনি বাড়িটা এমনভাবে করেছিলেন, মানে তিনি তার নিজের বাড়িটা এমনভাবে করেছিলেন যাতে মানে দীঘায় সূর্য উঠলে প্রথম সূর্যের আলোটা তার বাড়িতেই পড়ে। এটা তার একটা উঁচুতে একদম উঁচুতে বালিয়াড়ির ওপরে, আচ্ছা। খুব সুন্দর জায়গা। সৈকতাবাস যদি 2তলা, এবং শুধু তাই নয়, তিনি বাড়িতে বসে যাতে সমুদ্রটাকে দেখতে পারেন। সৈকতাবাস তার সামনে, ওই বাড়ির সামনে। যদি আরও কয়েকটা ফ্লোর বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তিনি তার বাড়িতে বসে একদম সোজাসুজি সমুদ্র দেখতে পাবেন না, বা সূর্যটাও গাঢ় হয়ে যেতে পারে।
আরে বাহ। সেই সূত্রে এখন মানে সি সাইডে দোতলার বেশি দেখাও এখনো যায় না। তিনি মারা গেছেন, তিনি অনেক দিন মারা গেছেন তো কিন্তু তার বাড়ি কিন্তু সৈকতাবাস আর বাড়ানো হয়নি তার সম্মানার্থে। ঠিক আছে, পর্যটকরা দীঘা আসে, গল্প করে, চলে যায়, দেখে টেখে, কিন্তু এই গল্পটা ঠিক জানে না। এখন অনেকেই জানে না আর কি। এখন ফ্র্যাঙ্ক স্নেথ কী করেছেন, মানে দীঘার জন্য কি করেছেন? ফ্র্যাঙ্ক স্নেথ দীঘার জন্য যেটা করেছেন সেটা হচ্ছে দীঘাকে পর্যটন ক্ষেত্র হিসেবে তৈরি করার যে বড় একটা- প্রাথমিক যে কাজগুলো কিন্তু ফ্র্যাঙ্ক স্নেথ করে গেছেন। আচ্ছা, ঠিক আছে। তিনটা নাম আমি আপনার কাছ থেকে পেলাম, হুম। ওয়ারেন হেস্টিং, হ্যাঁ, চ্যাপম্যান, চ্যাপম্যান, হ্যাঁ, আর আমাদের জন ফ্র্যাঙ্ক স্নেথ। তিনজনের মধ্যে আপনার মতে, আপনার কাছে কে সব থেকে বেশি মানে ভ্যালুয়েবল বলতে পারেন দীঘার জন্য? দেখুন, ভ্যালুয়েবল দীঘাকে এটাকে 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 কে বানিয়েছে? দুভাবে দেখতে হবে। এক, ইংরেজরা দীঘাকে একরকমভাবে, মানে আমি যদি স্বাধীনতার আগের কথা বলি তাহলে দীঘাকে ওরা একরকমভাবে দেখে গেছে। কীরকম না, এখানে আমরা আসব, এটা একটা খুব স্বাস্থ্যধারের জায়গা, এটা খুব সুন্দর মনোরম পরিবেশ বেড়ানোর জন্য পর্যটন ক্ষেত্র হিসেবে সেই হিসেবে দেখেছে। তো সেই হিসেবে দেখতে গেলে ওয়ারেন হেস্টিংসের বাড়ি তলিয়ে গেছে। চ্যাপম্যান শুধু উল্লেখ করে গেছেন এই কয়েকটা সমস্যার কথা, কিন্তু জন ফ্র্যাঙ্ক স্নেথ সত্যিকার অর্থে দীঘাকে পর্যটন ক্ষেত্র হিসেবে তৈরি করার জন্য যা যা উদ্যোগ নেওয়ার দরকার প্রাথমিক উদ্যোগটা কিন্তু তিনি কাজ করে গেছেন। আচ্ছা, এখনকার দিনে যেটা দীঘার নাম শুনি সেটা হ্যাঁ। আগেকার দিনে কি নাম ছিল সেটা জানা নেই। না, দীঘাটা এই নামই ছিল, ওই বীরকুল পরগনা থেকে আজকের দীঘা। পরগনা, বীরকুল পরগনা তো চলে গেছে, বীরকুল পরগনা আর নেই। 1962 সালে দীঘার কিছু প্রশাসনিক রদবদল হয়। 47 সালে ভারত স্বাধীন হলো, কিছু প্রশাসনিক রদবদল হয়। এর আগে 47-এর পরে, মানে 1947 টু 1962, 1947 থেকে 1962 এই সময়কালে দীঘা এরিয়াটা, মানে বীরকুল পরগনাটা 10টা ইউনিয়ন বোর্ডে ভাগ হয়ে যায়। 10টা ইউনিয়ন বোর্ড, তার মধ্যে দীঘা একটা ইউনিয়ন বোর্ডের মধ্যে ছিল। 10টা ইউনিয়ন মানে পরগনায় ভাগ হয়। ঠিক আছে, সেই ইউনিয়ন বোর্ডের অবসান হয় 1962। তারপরে কি হয়, ব্লক এসে যায়, ব্লক, রামনগর 1 ব্লক, রামনগর 2 ব্লক। ইউনিয়ন বোর্ডের জায়গায় ব্লক এসে যায়, রামনগর 1 ব্লক, রামনগর 2 ব্লক, এবং প্রশাসনিক যে বিষয়গুলো রদবদল হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা দীঘার। আমি আচ্ছা, আপনি তো অনেক গবেষণা করেছেন এই দীঘার বিষয় নিয়ে, আপনাকে অনেক, তাহলে অনেক নয়, আমি চেষ্টা করেছি কিছু সঠিক তথ্য তুলে আনার আর কি। মানে আপনি এমনটা নয় তো যে লোককে ফিকশনাল কিছু স্টোরি শোনাচ্ছেন, আপনি তো নিশ্চয়ই সবটা যাচাই করার পরে, একদমই যাচাই করার পরে। আমি অবশ্যই যাচাই করার পরে। তাহলে আমরা জানতে চাই, একটা মানে গবেষণা করতে গিয়ে আপনার সবচেয়ে একটা অবাক কোনো তথ্য যদি আপনি তুলে, মানে ফেস করেছেন এরকম কিছু। এটা কি আপনি নিজেই একা খুঁজেছেন নাকি আপনার সঙ্গে আর কেউ ছিল? না, আমার সঙ্গে আমার বই হিসেবে বলতে গেলে আমার একজন কো অথর আছেন, যিনি দিবাকর মণ্ডল। তিনি ওই কন্টাই পিকে কলেজের বাংলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তিনিও সঙ্গে ছিলেন। সঙ্গে আমার বাবা, আমি পারিবারিক সূত্রে অনেক তথ্য জেনেছি। ঠিক আছে, যেহেতু আপনাদের একটা 10টা জেনারেশন এক্স্যাক্টলি, আমরা মানে অলমোস্ট, আমি 10টা জেনারেশন হয়তো তারও আগে ছিল, কিন্তু আমি যেটুকু মানে হিসেব পাই আর কি, আমি যতটুকু হিসেব পাই সেটুকু। মানে আপনারা দীঘাতে ইংরেজদের দেখে গেছেন? একদমই। হ্যাঁ, তো আমার ঠাকুমার কাছ থেকে আমি শুনতে পাই সব লালমুখরা আসছে। হ্যাঁ, সেই লালমুখদের গল্পও শুনেছি আর কি। লালমুখরা এলে লুকিয়ে পড়তে হয়, লালমুখরা এসে অত্যাচার করে, এই সব লুটপাট করে নিয়ে চলে যায়, এই সব শুনেছি। তবে এটাও ঠিক, লালমুখরা এখানে, আমি যদি পর্যটন ক্ষেত্র হিসেবে বলি, তারা অনেক উন্নতিও করেছে। এটা প্রাইমারিলি মানে দীঘার অনেক করেছে। আর একটা জিনিস, দীঘার রাজবাড়ি বলে যেটা, সেটা একটা আশ্চর্যের, মানে অনেকে ভাবে যে এখানে হয়তো রাজা ছিল, মানে যেটা আমার মনে হচ্ছে, এই যে তোমরা যে এখানে বিরাট রাজা ছিল, না, বিষয়টা কিন্তু তা নয়।
মানে রাজবাড়িটা সেই অর্থে রাজবাড়ি নয়। হ্যাঁ, রাজা এসছিলেন, এটা ঠিক, তিনি এখানে একটা বাড়িও তৈরি করেন রাজবাড়ি হিসেবে, কিন্তু সেটা শাসনের জন্য নয়, প্রজা শাসনের জন্য নয়। তারাও এসছিলেন কিন্তু পর্যটক হিসেবে, মানে একটা এটা হলিডে হোম। একদমই তাই, একদমই তাই, একটা হলিডে হোম হিসেবে মানে রাজবাড়ি তৈরি হয়, নামে রাজবাড়ি। কমপ্লেক্স এখনো আছে, কমপ্লেক্স এখনো আছে, কিন্তু তার কৌলিন্য হারিয়ে গেছে, মানে সেটা আর সেইভাবে নেই আর কি। মানে সেটা এখন একটা আর্কিটেকচার হয় আগের দিনে, সেরকমই তারা এটাকে বিক্রি করে দিয়ে চলে গেছেন, সেল ডিড করে চলে গেছেন, সেটা অন্য লোকের হাতে গেছে, সেটা এখন মানে একটা হোটেলে পর্যবসিত হয়েছে, সেটা এখন লোকজন এসে পর্যটকরা এসে ভাড়া দিয়ে থাকে, এইভাবে সংরক্ষণ করা হয়নি। আচ্ছা, এবারে রাজা যে এসছিলেন, রাজা বলতে কে এসছিলেন, মানে যে অবাক করা বিষয়, যেটা রাজবাড়ি আছে কিন্তু সেটা প্রজাশাসনের জন্য নয়, এইটা অবাক লেগেছে আমার। মানে অনেকে বলবে ও রাজবাড়ি রাজবাড়ি রাজবাড়ি, বাট রাজাটা প্রশাসনের জন্য নয়। আরেকটা জিনিস যেটা অবাক করা বিষয়, সেটা হচ্ছে মানে অবাক করা কোনো তথ্য যেটা আপনি হ্যাঁ, ফেস করেছেন। যেটা তথ্য ফেস করেছি। অনেকে বলে যে দীঘায় জন ফ্র্যাঙ্ক স্নেথ প্রথম মানুষ দীঘার। আচ্ছা, না, এটা একদম ঠিক না। জন ফ্র্যাঙ্ক স্নেথ প্রথম দীঘাকে পর্যটন ক্ষেত্র হিসেবে তৈরি করেছেন, কিন্তু প্রথম মানুষ দীঘার তিনি নন। দীঘা অঞ্চলে দীঘার যে আদিম মানুষ, যে বিরাট একটা জনজাতি দীঘায় দীর্ঘদিন ধরেই ছিল, এই যেমন আমরাই ছিলাম। এর আগে আরও যদি আমরা 100-200 বছর 300 বছর পিছিয়ে যাই, সাধারণ মানুষ দীঘায় থাকতো, ঠিক আছে, তার মতো করে থাকতো, ঠিক আছে। হ্যাঁ, ইংরেজরা ঢুকে সেই জায়গাটাকে একটা পর্যটন ক্ষেত্র হিসেবে তৈরি করার উপাদান দিয়েছে মাত্র। হ্যাঁ, তো সেইটা তো আপনাকে অবাক করে কোনটা? ওই এই জিনিসটাই যে জন ফ্র্যাঙ্ক স্মিথ, হ্যাঁ, ফ্র্যাঙ্ক স্নেথ এসে তিনি এই জায়গাটার পরিচিতি করান, এটা ঠিক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি নিশ্চয়ই অনেক গল্পই শুনেছেন বলছেন। হ্যাঁ। দীঘার এমন কোনো ঐতিহাসিক জায়গা বা কোনো অজানা একটা প্লেস যেটা কিনা টুরিস্টরা আজও দেখেনি, বা আপনারা আগে যেতেন যেটা কিনা এখন যাওয়া যায় না, সেই সব জায়গায় জঙ্গল হয়ে গেছে বা অন্য কিছু, সেরকম কোনো প্লেস? সেটা আমি যদি একজন পর্যটক হিসেবে যদি আমি বিষয়টাকে দেখি, তাহলে এইরকম দাঁড়ায়। সেটা হচ্ছে, আমরা যদি নিউ দীঘা ছাড়িয়ে আরও পশ্চিম দিকে চলে যাই, সেই জায়গাটায় গেলে আমরা দেখতে পাবো বেশ কিছু এখনও জঙ্গল রয়েছে নিউ দীঘা ছাড়িয়ে আরও পশ্চিম দিকে, যেটা সুবর্ণরেখার মোহানা যে জায়গাটা আছে, সেই মোহানাটা কিন্তু এখনও বেশ কিছুটা জায়গা পর্যটকদের ক্ষেত্রে হয়তো অনাবিষ্কৃত রয়ে গেছে। সুবর্ণরেখার মোহানা, তালসারি যেটা এখন তালসারি ছাড়িয়েও চলে যেতে হবে, সেটা কিন্তু আমরা যদি বলি রাজ্য হিসেবে উড়িষ্যায় পড়ে যাচ্ছে। মানে এখনো অনাবিষ্কৃত রয়েছে, বা মানে পর্যটকদের কাছে ঠিক ইয়ে হয়নি আর কি। আচ্ছা, আপনাদের ছোটবেলায় মানে আপনার যে যখন সেই মানে ছোটবেলাটা ছিল, তখন আপনি দীঘাকে যেমন দেখতেন আর এখন যেমন দেখছেন, এই ডিফারেন্সটা কি আপনি একসেপ্ট করেছেন? মানে আপনার কোনটা বেটার লাগতো, আপনার শৈশবের দীঘা নাকি আপনার এখন? এটা দেখো, এটা দুটো দিক থেকে বিষয়টাকে ভাবতে হবে, মানে দীঘা একরকম ছিল, একরকম হয়েছে। এবারে ভালো লাগা প্রয়োজন, এই দুটো আলাদা জিনিস, ভালো লাগা এবং প্রয়োজন। হ্যাঁ, আমি যদি পর্যটক হিসেবে বলি, তাহলে এখন দীঘার অনেক ফিজিক্যাল উন্নতি হয়েছে, প্রচুর রাস্তাঘাট উন্নত হয়েছে, আলোর প্রচুর ব্যবস্থা হয়েছে, পাড়গুলো বাঁধানো হয়েছে। আমি এখন বসে, মানে পর্যটকরা এখানে সুন্দর বসে দীঘায় সমুদ্রটাকে এনজয় করতে পারছে, কিন্তু প্রকৃতিটা কিছুটা ধ্বংস হয়েছে, এটা একদম সত্যি কথা। আগে যখন লাল কাঁকড়া দেখা যেত, একদমই তাই। দীঘায় লাল কাঁকড়াটা নষ্ট হয়ে গেছে কেন, তোমরা জানো কি? শোনো, তাহলে দীঘার আরেকটু মানে অতীতের ওই গল্পটা একটু শুনে নিতে হবে। দীঘার যেটা ছিল, এই যে বিচে, মানে আমরা তো বসে আছি কোথায়, একটা বালিয়াড়ির ওপরে, সামনে সমুদ্র দেখতে পাচ্ছি, একদম এইরকম একটা শীতের সকালে দারুণ লাগছে, আমরা খুব এনজয় করছি এই আড্ডা গল্পটা। রোদটা পড়েছে, জলটা চিকচিক করছে, একদম মুক্তোর মতো। যাই হোক, ঘটনাটা হচ্ছে এই যে সমুদ্রে এখানকার দীঘার যে একটা জেলে সম্প্রদায় ছিল, দীর্ঘদিন ধরেই দীঘায় বসবাস, মানে 100, 200, 300 যেটা বলছি, তারা কিন্তু এখানে মাছ ধরে খেত। তাদের জীবিকা, মূল জীবিকা হচ্ছে মাছ ধরা সমুদ্রে।
ওরা যখন মাছ ধরে জালটা টেনে এনে ওই বিচের ওপর মাছগুলো ফেলে রাখতো, সেটা আমি আজ থেকে অনেক মানে আমি যখন ছোটোবেলা ধরো 1980, 81, 82, 83 এইরকম সময়ের কথা বলছি, আমি লক্ষ্য করেছি যে দীঘার বিচে ওই মাছ নিয়ে যাওয়ার জন্য ভারী ভারী লরি, বড় বড় ট্রাক নেমে যেত, ঠিক আছে, সেখানে মাছ লোডিং হতো, আনলোডিং হতো। এই রকম করে বিচে প্রচুর গাড়ির আনাগোনা ছিল। এই গাড়ির আনাগোনার জন্যই দীঘায় একটা সময়ে লাল কাঁকড়া, যেটা লাল হয়ে থাকতো, এটা কিন্তু আমার বাবা বা তার আমার ঠাকুরদাইদের কাছ থেকে গল্প শোনা, দীঘার বিচে লাল কাঁকড়া ভর্তি ছিল, মানে সেগুলো নষ্ট হয়ে গেছে। না না না, ওগুলো 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 দারুণ, দেখতে দারুণ। যেটা 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 এখন তো আমরা যদি উড়িষ্যার দিকে চলে যাই, মন্দারমণির দিকেও দেখা যায়, দীঘা সেম, দীঘাতেও একই ছিল, একই ছিল। হ্যাঁ, ওগুলোকে ধরা যায় না, সুন্দর গর্তে ঢুকে যায়, দারুণ গোটা বেডটাই, মানে গোটা মানে যদি দূর থেকে দেখা হয় একটাই একদম মনে হচ্ছে গোটা লাল হয়ে গেছে, লাল হয়ে যেত, যেটা এখন আর দেখা যায় না, ওইটা নষ্ট হয়ে গেছে। কচ্ছপ যেটা বলে, মানে আমরা যে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে কাটুয়া বলি, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা অলিভ রিডল, হ্যাঁ, প্রচুর আসতো দীঘায় এক সময়। এটা আমি এটা কিন্তু আমার গল্প শোনা, হ্যাঁ, এটা কিন্তু আমরা গল্প শুনেছি, দেখেছি, তা মানে তবে সেটা এখন দেখা যায় না। ওই আমরা যদি উড়িষ্যার দিকে চলে যাই, উড়িষ্যার দিকে কিন্তু ওখানে সংরক্ষণ করা হচ্ছে, সংরক্ষণ করছে রাজ্য সরকারের উদ্যোগে, দেখতে ওরা পাওয়া করছে, যায়, দেখতে পাওয়া যাচ্ছে সেই জন্য সংরক্ষিত। আগে যেহেতু এখানে দেখাই যেত প্রায়, এখানে অনেকটাই নষ্ট হয়ে গেছে, ওই প্রকৃতি ধ্বংস হয়েছে। আর একটা যেটা ধ্বংস হয়েছে, দীঘায় আমরা মেরিন ড্রাইভ বলে সমুদ্রের ধারে যে রাস্তাটা করেছি, সঙ্গে পাথর ফেলে, মানে যেটা বোল্ডারিং হয়েছে দীঘায়, বোল্ডারিং হয়েছে ওই 80-র দশকে, সেই সময় বোল্ডারিং হয়েছে, 70 এবং 80-র দশকে বোল্ডারিং হয়েছে। এতে কিন্তু অনেকে বলেন যে দীঘায় বোল্ডারিং করে ক্ষতি হয়েছে, হতে পারে। আসলে দীঘার এটা ঠিক যে দীঘার যে সমুদ্র সেটা ভীষণ ভাঙনের কবলে পড়েছিল, হয়তো সেটা আটকাতে এটা করা হয়েছিল, বা হয়তো আবার এরকমও একটা মতামত আছে, জানো তো, অনেকে বলেন যে দীঘায় যদি বোল্ডারিং না করা হতো তাহলে হয়তো সমুদ্র ভাঙন বেশি হতো না, কারণ দীঘার ন্যাচারাল বালিয়াড়ি ছিল। হ্যাঁ, ওটা বিলুপ্ত হওয়ার কারণেই তো বোল্ডারগুলো ফেলা হয়েছে। একদমই তাই। সেটা মানে শুধু বালিয়াড়ি বা কেয়া ঝোপ নষ্ট করা হয়েছে, এই কেয়া ঝোপ থাকলে হয়তো সমুদ্র আটকে যেত, ঠিক আছে। আর একটা ব্যাপার, দীঘার যেটা মানে অদ্ভুত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা যদি বলো, বা এই বালিয়াড়ির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই দীঘার বালিয়াড়ি না চলমান বালিয়াড়ি, অর্থাৎ দীঘায় বাতাস প্রচুর, দীঘার বালিয়াড়ি কিন্তু সময়ে সময়ে একটা জায়গা থেকে বালি নিয়ে আরেকটা জায়গায় উঁচু হচ্ছে, আরেকটা জায়গায় আসছে, মানে ক্ষয়কার্য এবং গঠন কার্য দুটো একসঙ্গে চলছে। এটা যারা জিওগ্রাফির তারা ভালো বলতে পারবে। তো ব্যাপারটা এরকম, চলমান বালিয়াড়ি। আর একটা জিনিস হচ্ছে অর্থনৈতিক ব্যাপার, মানে অর্থনীতি একটা বড় প্রশ্ন। আপনি যেহেতু একটা অর্থনীতি, ইকোনমিক্সের টিচার, এক্স্যাক্টলি, আপনি মানে একটা মৎস্যজীবী গ্রাম থেকে যে একটা এখন পর্যটক কেন্দ্র দীঘার, একটা মানে ওয়েস্ট বেঙ্গলের একটা ভালো পর্যটক কেন্দ্র হয়ে ওঠা যে দীঘার যে এই জার্নিটা, আপনি এটাকে কিভাবে দেখেন? এখন এখানে মৎস্যজীবী ছাড়াও আপনার এখানে অনেক দেখো ঝিনুকের বা নোনা আইটেম, দুটো তিনটে মানে ভাবে বিষয়টাকে এখানে আলোচনা করা যায়। কীরকম না, মৎস্যজীবী যারা, তাদেরও যান্ত্রিক হয়ে গেছে, মানে তাদের মৎস্য আহরণ পদ্ধতিটা যান্ত্রিক হয়ে গেছে। আগে সাধারণ একটা ছোটোখাটো নৌকো করে এই লোকালি যেটা মৎস্য আহরণ করা হতো সেটা আর নেই, এখন বড় বড় লঞ্চ ট্রলার হয়ে গেছে, তারা মৎস্য আহরণ করছে। এটা একটা পরিবর্তন। আরেকটা পরিবর্তন হচ্ছে, দীঘা অঞ্চলের লোকজনের একটা জীবিকা ছিল কৃষি, একটা বৃহৎ অংশের মানুষের জীবিকা ছিল কৃষি। কৃষির বদলে এখন চলে এসছে এখানে নানা ধরনের পর্যটন ক্ষেত্রকে কেন্দ্র করে। হ্যাঁ, অবশ্যই, সাধারণ যেরকম অন্য সব জায়গায় এখানে ধান চাষ হতো, এখানে সাধারণ সবজি, আমার ঠাকুরদার জেনারেশন এখানে চাষ করেছে, কৃষিকাজ ছিল। আজকে তোমরা যেটা দেখবে, দীঘা মেরিন অ্যাকোয়ারিয়াম বলে যে জায়গাটা আছে, তোমরা যদি ওল্ড দীঘার থেকে নিউ দীঘার দিকে যাও, তাহলে দেখবে বাম হাতে সমুদ্রের ধারে একটা মেরিন অ্যাকোয়ারিয়াম, একটা বিরাট একটা ওল্ড দীঘা ঠিক দীঘা থানার অপোজিটে ওই রকম একটা জায়গায়, দীঘা স্টেট জেনারেল হসপিটালের অপোজিটে। সেই মেরিন অ্যাকোয়ারিয়ামে যে জায়গাটা, সেই জায়গাটা তো ওই 55-56 সালে নেওয়া হয়েছে, অধিগ্রহণ হয়েছে। আগে ওই জায়গাটায় প্রচুর সবজির চাষ হতো, ঠিক
ঠিক আছে, স্থানীয় লোকেরাই করতো। নোনা মাটিতে চাষ হবে কি? না, নোনা মাটি নয়, ওই জায়গাটা মিষ্টি মাটি, মাটির তলায়। কিন্তু আমরা সমুদ্রের জল নোনা বলে এইরকম ভাবার কোনো কারণ নেই যে ঠিক ভেতরেই নোনা জল থাকবে। ঠিক ভেতর তো অনেকটা দূরে ছিল, সেই কারণে সমুদ্রও দূরে ছিল, বা এমনি মাটির তলার জল কিন্তু মিষ্টি জল, সেটা নিয়ে অসুবিধে নেই, মানে সেটা কোনো মানে বাধা হয়ে দাঁড়ায়নি। তাই সবজি চাষ হতো, সেইটা এখন পরিবর্তিত হয়ে মানুষের জীবন জীবিকাটা মূলত পর্যটক নির্ভর হয়ে গেছে। পর্যটক নির্ভর, কেউ ঝিনুক শিল্পের সঙ্গে যুক্ত। এখানে কাজু বাদাম আগে যেটা শুনেছি কাজু বাদাম হতো, এখন মানে ঠিক দীঘাতে আর কাজু বাদাম গাছ নেই, কিন্তু প্রচুর কাজু বাদামের ফ্যাক্টরি আছে দীঘার। কাজু উদ্যান আছে তো আপনার, ওই কাজু উদ্যান আছে, ওটা শুধু গবেষণার জন্য, ওটা মূলত গবেষণা প্রদর্শনীর জন্য। কিন্তু দীঘাতে আগে ছিল কাজু বাদামের বাগান ছিল, সেইগুলো এখন আর নেই। আপনি দেখেছেন? আমি ছোটবেলায় দেখেছি সে কিছু সামান্য কিছু। এখন তাহলে স্থানীয় লোকেদের তুলনায় পর্যটক বেড়েছে, অনেক বেড়েছে। মানে পর্যটক এখন দীঘায় মানে প্রচুর বাইরের লোক এসে এখানে বসতিও স্থাপন করেছে, এটাও প্রচুর দেখা যাচ্ছে, যেটা মানে কল্পনাতীত ছিল। আমি ছোটবেলায় দেখিনি, যেটা বিগত আমি যদি 20 বছরের কথা বলি, প্রচুর বাইরের লোক। মানে দীঘা একটা পর্যটন ক্ষেত্র, প্লাস একটা এখানকার আবহাওয়া, এত মনোরম পরিবেশ, সেই পরিবেশটাকে এনজয় করার জন্য লোকজন এখানে এসে তো সুন্দরভাবে বসবাস করছে পার্মানেন্টলি, স্থায়ীভাবে। তো এই জিনিসটা ভীষণ হয়েছে। এতে স্থানীয় লোকেদের তাহলে সমস্যা হয়েছে নাকি? এখন এটা দুটো দিক থেকে দেখতে হবে। সমস্যা কিছুটা হয়েছে, স্থানীয় লোকেরা একটু হয়তো কোণঠাসা হয়ে পড়েছে, কিন্তু আবার মানে আর্থিক দিক থেকে দেখলে উপকৃত তো হয়েছেই। আর্থিক দিক থেকে উপকৃত হয়েছে ভীষণভাবে। মানে অর্থ উপার্জনের নানাবিধ উপায় খুলে গেছে, নানাবিধ ব্যবসা বাণিজ্য এখানে খুলে গেছে। দেখতে গেলে এখানে শান্তি যেটা ব্যাপার ছিল আগে, লোকের এখানে কিছুটা বিঘ্নিত হয়েছে, ঠিক। হ্যাঁ, অ্যাট দি কস্ট অফ ব্যবসাটা বেড়েছে। এক্স্যাক্টলি, অ্যাট দি কস্ট অফ মানি। হ্যাঁ, আর্থিক দিক থেকে দেখলে লাভ হয়েছে, আবার খুব শান্তির কথা বললে কিছুটা বিঘ্ন তো হয়েছে। যত পর্যটক আসবে এক জায়গায়, লোকজনের আনাগোনা বেশি হলে যেটা হয়, সেই জায়গায় যা হওয়ার। ইনফ্যাক্ট দীঘার তো একরকম মানে বাঙালির পর্যটন ক্ষেত্র, যদিও এটা শুধু বাঙালি নয়, এখন অবাঙালিও প্রচুর আসছে। মানে দীপুদা বলে আমরা যেটা পরিচিত, দীঘা, পুরী, দার্জিলিং, বইতে পড়া হয়েছে। হ্যাঁ, এই কথাটা আমি উল্লেখও করেছি। মানে বাঙালির একদম চিরন্তন পর্যটন ক্ষেত্র হিসেবে দীপুদা, দীঘা, হচ্ছে পুরী আর দার্জিলিং। হ্যাঁ, এত বিপুল পরিমাণ লোক আসছে যে তারপরে এখন কমিউনিকেশনস অনেক ভালো হয়েছে। এখন ট্রেন পরিষেবা চালু হয়েছে, 116B ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে। যদিও ন্যাশনাল হাইওয়েটা এখনও কমপ্লিট হয়নি, মানে খুব রিসেন্টলি হয়তো হয়ে যাবে, জমি অধিগ্রহণের কাজ প্রায় সমাপ্ত। এই হচ্ছে মানে এখনকার দীঘা, মানে অতীতের থেকে বলতে গেলে এখনকার দীঘা। মানে দীঘা তো আস্তে আস্তে দেখতে গেলে লোকের, আমরা যেরকম স্থানীয় কথায় শুনতে পাই যে দীঘা দিন দিন মিনি গোয়া হয়ে যাচ্ছে। তো আপনি কবে দেখতে, এখন আপনিও কি চান মিনি গোয়া দেখতে? এখন আমি তোমরা যদি আমাকে বলো, আমি কিন্তু মিনি গোয়া হিসেবে দেখতে চাই না। ভিন্টেজ দীঘা পছন্দ? একদমই আমার ভিন্টেজ দীঘা ভীষণ পছন্দ। মানে সেই দীঘা ফিরিয়ে দিতে হবে, যে দীঘায় মানে সমুদ্রের জল এসে একদম বালিয়াড়ির পাড়ে খেলবে। হ্যাঁ, আমি দেখতে চাই আবার সেই কুকবাগ ফিরে এসেছে, আবার সেই কেয়া ঝোপের জঙ্গলে তলায় বসে আছে কুকবাগ। আমি সেই দীঘাকে দেখতে চাই। ইনফ্যাক্ট আমার এই কথা বলতে বলতে আমার আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে। থাইলাসিন বলে একটা প্রাণীর একটা উল্লেখ পাওয়া যায় অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রভিন্সে, ঠিক একই রকমের ওটাও একটা হায়না প্রজাতির, ওই হায়না, জংলি কুকুর, ওই রকম প্রজাতির। ঠিক দীঘাও একই রকম ছিল। মানে ওইটা যদি ভাবো তাহলে তোমার গায়ে কাঁটা দেবে। মানে একদম ওটাও বিলুপ্ত হয়ে গেছে। আমরা যতদূর আমি তথ্য জানি, ঠিক মানুষ খেকো নয়, হয়তো একাত্র আঘাত করতো, ঠিক সেইভাবে মানুষ খেকো নয়, মানে বড় বাঘটাক জাতীয় সেরকম নয়, কিন্তু ওই ধরনের একটা জংলি হিংস্র কুকুর বলো, হায়না বলো, ওই ধরনের একটা প্রজাতি, মানে যেটা অস্ট্রেলিয়া তাসমানিয়া প্রভিন্সে পেতাম, সেটা আমরা এখানেও সেই ধরনের জীবজন্তু ছিল, যেটা বিলুপ্ত হয়ে গেছে।
একই রকমের। আপনার এক্সপ্লেনেশনে যেভাবে দীঘাটাকে আমি মানে দেখছি, মানে বুঝছি, সেটা হ্যাঁ। খুবই মানে দেখতে গেলে অনেকটাই পুরনো দীঘা, আর যেটা অনেকটা শান্তি, নেচারকে জড়িয়ে পুরো। একদমই একদমই, প্রকৃতিটা ধ্বংস হয়েছে অনেকটাই হয়ে তো গেছে। যেটা জানার বিষয়, হ্যাঁ। একটু পার্সোনাল কোশ্চেন, হ্যাঁ, তখন কলেজ টলেজ কাছাকাছি বলতে কোথায়? কলেজ বলতে ওই রামনগর কলেজ ছিল, রামনগর কলেজ, কন্টাই কলেজ। কন্টাই তবে রামনগর কলেজটা পরে হয়েছে, কন্টাই কলেজটা অনেক পুরনো কলেজ, মানে দেখতে এখানকার গেলে প্রেম করার ভালো জায়গা। একদমই একদম, একদম। মানে দীঘা দীঘা দীঘা, দীঘা দীঘা। হ্যাঁ। খুবই একটা শান্ত হ্যাঁ। পরিবেশ, একটা কলেজ কেটে কলকাতার সব কলেজ কেটে, বিভিন্ন জায়গার কলেজ কেটে সব ছেলেমেয়েরা দল বেঁধে এখানে চলে আসতো। হ্যাঁ। হ্যাঁ, এখনো দেখা যায়। ভীষণভাবে। আচ্ছা, যেটা আমরা এর আগেও শুনলাম, তবে দীঘার রোমান্টিকতাটা নষ্ট হয়েছে। রোমান্টিকতাটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ভীষণ, মানে পিন্টু ভট্টাচার্য। আপনার কাছে মানে রোমান্টিজম ব্যাপারটা কি ছিল আমি আগেকার? আমি 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 দেখো, ওই পিন্টু ভট্টাচার্যের গানটা খুব মনে পড়ে না, হ্যাঁ, চলো না দীঘার সৈকত ছেড়ে ওই ঝাউবনের ছায়ায় ছায়ায়। তো সেটা একটা অসাধারণ রোমান্টিক গান, ঠিক ওই দীঘা নেই আর কি। এখন আর সেই দীঘা নেই। না, সে এখন আর সেই দীঘাটা নেই। আপনার যদি এখন দীঘা বাদে অন্য কোথাও যদি মানে আপনাকে রিপ্লেস করা হয়, অন্য জায়গা একটা এখনো দীঘার মতো আছে যেখানে কিনা কোনো পর্যটকরা এখনো যায়নি, পৌঁছায়নি, সেরকম জায়গায় কোনো? হ্যাঁ হ্যাঁ, দীঘার ওই উড়িষ্যার দিকে কিছুটা জায়গা আছে, তালসারি দিকে বেশ কিছু জায়গা মানে আছে। লোকেরা গেলে পুরনো দীঘাকে একটু পুরনো হলেও দীঘাটা অনুভব কিছুটা হলেও এক্সপ্লোর করতে পারবে অবশ্যই। বাহ। আপনি আরেকটা আমাকে খানিকক্ষণ আগে বললেন যে দীঘা নিয়ে সবচেয়ে বড় যে ভুল ধারণা মানুষের মনে, সেটা হচ্ছে কি শুধু জন ফ্র্যাঙ্কস নীতি এসেছিলেন দীঘার প্রথম যিনি, যে দীঘাকে এক্সপ্লোর করেন এবং করেন। তো তাছাড়া অন্য কোনো ভুল ধারণা যেটা কিনা মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করছে বা কিছু? না, ভুল ধারণা বলতে আমরা দীঘা বলতে পার্টিকুলার বুঝি যে শুধু ওই দুটো মানে ওল্ড দীঘা নিউ দীঘা এইটুকু, কিন্তু দীঘা বলতে কিন্তু শুধু এইটুকু নয়। হ্যাঁ, দীঘা বলতে আমরা এর সঙ্গে একটা কথা উল্লেখ করতে হবে, দীঘার যে প্রশাসনিক ভবন ডিএসডি এর কথা, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি, এইটার অন্তর্গত একটা বিস্তীর্ণ এলাকা পড়ে। মানে দীঘার পরে আমি যদি আরও পূর্ব দিকে চলে যাই তাহলে পাবো আস্তে আস্তে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, এই বিস্তীর্ণ এলাকা পড়ছে। মানে দীঘা বলতে কিন্তু এই সব পুরো অঞ্চলটাকেই বোঝায়, মানে দীঘা পার্টিকুলার কোনো একটা জায়গা নয়, বিরাট একটা অঞ্চল, একটা বিস্তীর্ণ অঞ্চলটাকে বোঝাচ্ছে। আপনি পূর্ব দিকে তা বললেন, তো পশ্চিম দিকেটা আমরা কতদূর জানতে পারি? পশ্চিম দিকে আমরা না, ইনফ্যাক্ট মানে আমরা যদি আমাদের রাজ্যের শেষ সীমার কথা বলি, সেটা হচ্ছে বর্ডার, নিউ দীঘা। আগে সেটা কতটা ছিল? আগে দেখতে গেলে তো বাংলা তো একটাই ছিল, বিহার, হ্যাঁ, বাংলা, বিহার, উড়িষ্যা, তখন এটা উড়িষ্যার মধ্যেই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দীঘা নিয়ে সবচেয়ে ভুল ধারণা যেটা মানুষের মনে আছে সেটা কি? একটা ধারণা তো আছে, এই যে দীঘায় প্রচুর চোরাবালি আছে, এইটা সম্ভবত ঠিক না। মানে আমি তো দীর্ঘদিন ধরে দীঘাকে দেখছি, দীঘায় ঠিক চোরাবালি নেই। মানে আমরা ভয় পাই কিন্তু যে ওল্ড দীঘায় চান করতে যাব না, এরকম চোরাবালি আছে? চোরাবালি নেই, কিন্তু দীঘায় যেটা আছে এই যে পাথুরে যে গার্ডওয়ালের জন্য, এবং সেখানে মানে সমুদ্রের জল সেখানে ঝাপটা দিচ্ছে, ঢেউ এতে আছড়ে পড়ছে একদম পাথরের ওপর, এটা একটা মারাত্মক ব্যাপার হতে পারে পর্যটকদের ক্ষেত্রে চানের জন্য। কিন্তু সেইভাবে চোরাবালি আছে বলে আপনি স্নান করতে গিয়ে ফেস করেননি কোনোদিন? না, আমি তো কোনোদিন ফেস করিনি, আমি সেইভাবে দেখিও নি। আমি দীর্ঘদিন ধরে আমার অভিজ্ঞতায়, আমি প্রায় 35-40 বছরের অভিজ্ঞতায় আমি কিন্তু সেইভাবে চোরাবালি দেখিনি। আচ্ছা, আপনার কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের মনে একটা আটকে আছে, যে আপনি দীঘাকে নিয়ে এত কিছু বই চর্চা বা দীঘাকে নিয়েই পড়ে থাকা, সবকিছু দীঘাকে নিয়েই একটা আপনার, তো এটা একটা বড় প্রশ্ন যে দীঘার বিশেষ বৈশিষ্ট্য কি? বাকি যে বিচ বলতে তো অনেক কিছুই আছে, একটা মানুষ যদি ওয়েস্টবেঙ্গল থেকে ঘুরতে বেরোয়, পুরীর বিচ পাবে, আমাদের দীঘার বিচ পাবে, শঙ্করপুর পাবে, মন্দারমণি পাবে, অনেক ধরনের বিচ পাবে। তো আপনার কাছে দীঘার বৈশিষ্ট্য কি? দীঘার বিচটা ডিফারেন্ট কোথায় বাকিদের? আমি ভারতবর্ষের বহু বিচ ঘুরেছি। ঘুরেছেন? বহু বিচ ঘুরেছি আমি। কেরালার বিচ দেখেছি, কোভালাম বিচ দেখেছি। কেরালার বিচ তো খুব দারুণ, নীল জল, সেখানে লোকে বলে দারুণ। পার্থক্য বলে দিচ্ছি, পুরী তো দীর্ঘদিন গেছি, মানে দীর্ঘবার গেছি, মানে অনেকবার গেছি। তামিলনাড়ুর বহু বিচ দেখেছি, চেন্নাইয়ের
যেটা মেরিনা বিচ বলে, বহু বিচ আমি দেখেছি, অন্ধ্রপ্রদেশের বিচ দেখেছি। দীঘার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এর একটা হচ্ছে দীঘার অবস্থানগত কারণ, আর একটা হচ্ছে দীঘার নিজেরই বৈশিষ্ট্য। কীরকম আমি মানে ওয়ান বাই ওয়ান বিষয়টাকে আসছি। এক হচ্ছে মানে আমি একজন পর্যটকের দৃষ্টিভঙ্গিতে থেকে বিষয়টাকে দেখছি। কীরকম না, দীঘার যে অবস্থান, সে অবস্থান একটা পিকুলিয়ার। আমরা যদি এবারে মানে ভারতবর্ষের ম্যাপটাকে যদি আমি দেখি, পৃথিবীর মানচিত্র হিসেবে ভারতবর্ষের ম্যাপটাকে দেখি, দীঘা এমন একটা জায়গায় আছে যেখানে সূর্য মানে পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। দীঘার সমুদ্রের এমন একটা অবস্থান, আমি দীঘার পাড়ে দাঁড়ালে বোথ সানরাইজ এবং সানসেট দুটোই, মানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই আমি সমুদ্রের জলের ওপর দেখতে পাবো। পুরীতে দেখা যায় না? পুরীতে কিছুটা দেখা যায়, পুরোটা নয়। বিশেষ করে পুরীর আবার যখন ঢাল সমুদ্র। শীতকালে, সেটা আমি পরে আসছি, বিশেষ করে শীতকালে আমি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই আমি সমুদ্রের ওপর দেখতে পারি। মানে সমুদ্রের ওপর থেকে যেন সূর্য উঠছে, আবার সমুদ্রের যেন পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। ভারতবর্ষের অন্য কোনো বিচে এই জিনিসটা দেখা যাবে না। যেমন আমি যদি অবস্থানগত দিক থেকে বলি, গোয়াটা হচ্ছে আরব সাগরের এতে। গোয়াতে গেলে আমরা সূর্যাস্ত দেখতে পাবো সমুদ্রের ওপর, কিন্তু সূর্যোদয় সমুদ্রের ওপর দেখতে পাবো না। আমরা যদি মেরিনা বিচে আসি, সেখানে সূর্যোদয় দেখতে পাবো ওখানে, কিন্তু সূর্যাস্ত দেখতে পাবো না। অবশ্য একমাত্র একটা জায়গা আছে, কন্যাকুমারীতে দেখতে পাওয়া যায়। হলো এই একটা এই দিক থেকে দেখতে গেলে কিন্তু দীঘা অনন্য। আচ্ছা, এটা অবস্থানগত কারণ। আর একটা জায়গায় আসি, সেটা হচ্ছে দীঘার বিচ ইউনিক একদম। মানে অন্য বিচের সঙ্গে তুলনা করলে দীঘার বিচ কিন্তু একদম মানে অনেকের থেকে একদম অন্যরকম। কীরকম? একদম ফ্ল্যাট, এত অনুভূমিক বিচ ভারতবর্ষের সম্ভবত অন্য কোথাও নেই। মানে ঢাল প্রায় নেই বললেই চলে, ঠিক আছে? যেটা পুরীতে আছে, পুরীতে মারাত্মক ঢাল। অন্য বহু বিচ আমি দেখেছি যে বিচগুলো হঠাৎ করে দেখবে তোমরা নিচু হয়ে গেছে, ডিপ হয়ে গেছে। দীঘার কিন্তু ঢাল খুব কম, অনুভূমিক বিচ। এবং দীঘার বিচ অত্যন্ত হার্ড, শক্ত, যে কারণে দীঘার বিচে খুব সহজেই গাড়ি টাড়িও চলছে। অন্য জায়গার বিচ সাধারণত খুব নরম হয় বিচ, কিন্তু দীঘার বিচ অত্যন্ত হার্ড। যে কারণে এই ফ্র্যাঙ্ক স্নেথের কথা তোমরা বললে, তো স্নেথ সাহেবের সঙ্গে ছোট্ট একটা গল্প বলবি। তার একটা 4 সিটারের হেলিকপ্টার ছিল, সেসনা 4 সিটারের হেলিকপ্টার। তিনি সেই হেলিকপ্টারে করে আচ্ছা দীঘার বিচে এসে নামতেন। সেই হেলিকপ্টারটার নাম দীঘার বিচে, হার্ড বিচে, এক্স্যাক্টলি হার্ড বিচে তার সেই হেলিকপ্টার নামতো। এই গল্পটা আমার বাবার কাছ থেকে শোনা। তখন আমার বাবা খুব ছোট, আমি 1950 এর কথা বলছি। আচ্ছা, তখন আমার বাবা খুব ছোট, ওরা সব দল বেঁধে ছোটরা ওই প্লেন দেখতে যেত, হেলিকপ্টার দেখতে, প্লেন নয় হেলিকপ্টার। আচ্ছা আচ্ছা, ছোট সেসনা প্রজাতির হেলিকপ্টার, ঠিক না? হেলিকপ্টার প্লেন ওই ধরনের একটা গতি, হ্যাঁ বুঝেছি, আকাশে ওড়ে। হ্যাঁ, তো গিয়ে সেখানে কিন্তু দাঁড়াতো ঘিরে, আমাদের আগেও বলেছিলেন উনি একটা করে লজেন্স দিতেন। হ্যাঁ, এই গল্পটা আমার বাবার কাছ থেকে শুনলাম। তো সেসনা গোষ্ঠী এত হার্ড ছিল সেই বিচটা যে মানে ওই ছোট হেলিকপ্টারও নেমে যেত, কোনো প্রবলেম হতো না। না, কিন্তু এখানে একটু কারেকশন করব। আমরা যখন এর আগে মিট করি, আপনি একটা কথা বলেছিলেন যে দীঘায় কাদা পাওয়া যেত, দীঘার মাটিতে কাদা পাওয়া যেত। তো এখানে আবার এখন বলছেন শক্ত, এই বিষয়টা অবশ্যই ভ্যারিয়েশন আছে। কীরকম? সমুদ্রের পরে বিচ, তারপরে কিছুটা অংশ কাদা ছিল, কিছুটা অংশ ওই যে বিচ অংশটা খুব হার্ড। সমুদ্রের পরে বিচ অংশটা খুব হার্ড, তারপরে কিছুটা কাদা, তারপরে কেয়াঝোপ, তারপরে বালিয়াড়ি। এই ছিল ভূমিরূপ। আমি যদি পরপর সাজিয়ে যাই, মানে দক্ষিণ থেকে উত্তরে যদি আমি ভূমিরূপটা সাজাই এইভাবে, প্রথমে জল, বঙ্গোপসাগর, জল, তারপরে বিচ, তারপরে কিছুটা কাদা ছিল,
অল্প কিছুটা কাদা, তারপরে বালিয়াড়ি। আরেকটা জিনিস, এই যে বীজটা, হুম। বিচে হ্যাঁ, দীঘার বিচের আরেকটা বৈশিষ্ট্য আছে, বিশেষ বৈশিষ্ট্য, জোয়ার ভাটা। এইটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়, যেটা অন্য জায়গায় বোঝাটা, মানে জোয়ারের সময় জল অনেক দূর এগিয়ে আসে, একদম মানে এখন যেটা আমরা দেখছি সমুদ্রের মানে পাড়ের একদম কাছাকাছি চলে আসে, মানে যেটা আমরা প্রায় দেখি ওই যেটা গাড়োয়াল আছে, যেটা দীঘার মেরিন ড্রাইভ, যেটা আমরা হাঁটাহাঁটি করি, সেটা ছাপিয়ে চলে আসে। বর্ষাকালে তো কিছু কিছু সময় ছাপিয়ে পুরো দীঘা শহরের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। আবার ভাটার সময় অনেক দূর জলটা চলে যায়, অর্থাৎ বীজ অনেকটা পরিষ্কারভাবে বেরিয়ে যায়। এটা আবার দীঘার বৈশিষ্ট্য এক, যেটা অন্য জায়গায় ঠিক এতটা মানে পরিষ্কারভাবে বোঝা যায় না। হ্যাঁ, তো এইরকম বিশেষ বিশেষ বৈশিষ্ট্য দীঘাকে অনন্য করে তুলেছে। আমি যদি ভারতবর্ষের অন্য বিচের সঙ্গে তুলনা করি, একদম আলাদা, ইউনিক দীঘার বিচ। দীঘার বিচ একদম ইউনিক, মানে পর্যটন ক্ষেত্র হিসেবে কেন পর্যটকদের এত আকর্ষণ করে। আরেকটা জিনিস আমি দেখেছি, লক্ষ্য করেছি, এটা মানে খুব মন দিয়ে যদি দেখা যায়, দীঘা এক এক সময় শীতকালে প্রায় ঢেউ থাকে না বললেই চলে, ঠিক আছে। দীঘাকে মনে হবে যেন একটা পুকুর, মানে দীঘার সমুদ্রকে। আবার বর্ষাকালে দীঘার রূপ মানে কল্পনা করা যায় না, এত বড় ঢেউ, এত তার মানে জলের স্রোত কল্পনা করা যায় না, এত ব্যাপক স্রোত এবং ঢেউ, মানে পাড় ছাপিয়ে চলে আসার মতো, চলে আসে। তো তাহলে আপনার কাছে দীঘার সবচেয়ে ভালো সময় কোনটা, গ্রীষ্ম না শীত? না, এই দীঘার বিভিন্ন রূপ আছে, যে যে যেরকমভাবে উপভোগ করে। হ্যাঁ, শীতকালে একরকম, বর্ষাকালে একরকম, গরমের সময় একরকম। গরমের সময় এই যে ঠান্ডা বাতাস যেটা দীঘায় পাওয়া যায়, একদম অনন্য। এটা 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 শুধু তাই নয়, এটা আমরা ওই বেইলি, ওয়ারেন হেস্টিংস, এদের লেখাতে এবং এদের বর্ণনাতেও আমরা পাই, বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি। যে কারণে স্নেত এখানে ছুটে এসে নিজে বাড়ি তৈরি করে ফেলেছিলেন। বারে বারে এত ইংরেজ সাহেবরা, এত এখন বাঙালিরা, অবাঙালিরা, এত বিদেশিরা এখানে ছুটে আসছে কেন, কারণ কি? এত মনোরম পরিবেশ, এটা কিন্তু একদম অনন্য। আপনার মধ্যে 50 বছর পর দীঘা কেমন হবে বলে মনে হয়? এইটা অদ্ভুত প্রশ্ন, মানে এটার জন্য যে দূরদৃষ্টি লাগে, হয়তো সেই দূরদৃষ্টি আমার আছে বলে আমি 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 ফিল করি না। তাও একটা উদ্যোগ হয়তো আছে, যে উদ্যোগটা দীঘাকে, হ্যাঁ, পর্যটন যে জায়গায় চলে গেছে সেই পর্যটন ক্ষেত্র তো থাকবেই, হ্যাঁ, সেই পর্যটন ক্ষেত্র থাকবে, পর্যটকের আনাগোনা থাকবে, তাদের পরিষেবার ব্যবস্থাও থাকবে, কিন্তু একটা উদ্যোগ একটা বিরাট একটা সেকশন থেকে উঠছে, যে সেই পুরনো দীঘার এসেন্স, কিছুটা ফ্লেভার যদি পর্যটকদের মধ্যে দেওয়া যায় তাহলে ভালো হয়। তার কিছুটা উদ্যোগ কিছুটা দেখা যাচ্ছে, যেমন নতুন করে ওই কিছুটা জঙ্গলের পরিবেশ ফিরিয়ে আনার, হ্যাঁ, আধুনিকতার ছোঁয়ার সঙ্গে, আধুনিক দীঘার সঙ্গে কিছুটা পুরনো দীঘার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। হ্যাঁ, আমি আশা করব, বা আমি সেই দূরদৃষ্টি নিয়ে হয়তো দেখতে চাই, সেই পুরনো দীঘার কিছুটা এসেন্স যেন এখানে থাকে, তবে পর্যটনের সঙ্গে সঙ্গে, মানে আধুনিক পর্যটন পরিষেবা যে এগুলো আমার প্রয়োজন হয়, সেগুলোর সঙ্গে সঙ্গে এগুলোও গড়ে উঠবে, এগুলোও থাকবে। পুরনো দীঘার কিছুটা ছবি যেন থাকবে, দূষণ মুক্ত হবে। হ্যাঁ, অনেক দূষণ বেড়েছে, সেই দূষণ মুক্ত হবে, প্রচুর দূষণ বেড়েছে। পর্যটক একটা জায়গার তো এটা সাধারণ অর্থেই যে মানুষজন এলে দূষণটা বাড়েই, হ্যাঁ, সেইটা যতটা সরকার থেকেও চেষ্টা করা হচ্ছে, একদমই তাই, বন্ধ করা হয়, একদমই তাই। সেই উদ্যোগটা ভীষণভাবে আছে, আমি এটা অস্বীকার করব না, সেই উদ্যোগটা আছে। সেই উদ্যোগটা যদি সফল হয় আরো বেশি করে, মানুষকে তো সচেতন হতেই হবে যে একটা 100 বার ন্যাচারাল জায়গায় এসে যদি আমরা 100 সেখানে বার। চারিদিকে হ্যাঁ। ময়লা আবর্জনা ফেলি, প্লাস্টিক হ্যাঁ, ফেলি, তো হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, তো ভীষণভাবে। আমাদের সঙ্গে সঙ্গে পশুদের, যারা জীবজন্তু, যারা জলে যারা বসবাস করে, ভীষণভাবে তাদের ভীষণভাবে খুব প্রবলেম হতো। ভীষণভাবে। আচ্ছা, এমন কোনো মাছ বা কিছু আছে যেটা কিনা আপনাদের বাড়িতে আগে যেত এখন যায় না, প্রায় লুব্ধ বলতে গেলে, আগে প্রায়? এখানে একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছি, দীঘায় বহু মাছ আছে যেগুলো না দীঘায় কমে গেছে, অনেক প্রজাতি আছে। মানে আমি যদি এখানকার লোকাল ভাষায় বলি, এখানে একটা বাউল মাছ বলে একটা মাছ পাওয়া যায়, খুব সুস্বাদু, ভীষণ সুস্বাদু, যেটা
ওই বম্বের দিকে সম্ভবত এই মাছটাকে হালুয়া মাছ বলে অনেকে চেনে আর কি, জানে। সেটা কমে যাচ্ছে ধীরে ধীরে। দীঘায় এটা প্রচুর পাওয়া যেত, পমফ্রেট প্রচুর পাওয়া যেত, এখন কমে গেছে। ইলিশ তো অনেকটাই কমে গেছে। টুপসে মাছ যেটাকে বলি, সেই জায়গায় এখন এখানে কিছু কিছু অদ্ভুত ধরনের যেগুলো বিদেশে পাওয়া যায় সেইগুলো একটু বেশি পাওয়া যাচ্ছে। ম্যাকরেল, সার্ডিন, টুনা, এই ধরনের মাছ এখানে কিন্তু প্রচুর আসছে। এটার কারণ বলা খুব শক্ত, এটা কারণ একমাত্র বিজ্ঞানীরা বলতে পারবেন। অন্য কোনো প্রাকৃতিক কারণ বা কী ব্যাপার সেটা তো বলা আমাদের পক্ষে সম্ভব নয়। হতেও পারে হয়তো একটু চেঞ্জ হচ্ছে, এই পরিবর্তনগুলো কিন্তু লক্ষণীয় ভীষণভাবে। তা আপনার কোনো পরবর্তী কোনো প্রজেক্ট বই নিয়ে কোনো কাজ করছে না? হ্যাঁ, আমি পরবর্তীকালে একটা বিষয় নিয়ে এখানে কাজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে দীঘার অর্থনৈতিক যে পরিবর্তনগুলো এসছে মানুষজনের মধ্যে, সেই বিষয়টাকে আমি একটু ধরার চেষ্টা করছি। যে এখানকার অর্থনৈতিক কাজকর্ম, এখানকার মানুষজনের পেশা, রুজি, মানে রুটি রুজির যে জায়গাগুলো কিভাবে চেঞ্জ হয়েছে সময়ের হাত ধরে, আমি চেষ্টা করছি সেইগুলোকে একটু এক্সপ্লোর করা। তাহলে এই এটা বিষয়টা আমার কতটা একটা এগোলো? ভীষণ ফিল্ড অফ ইন্টারেস্ট। আমি কিছু সার্ভে করছি, দেখি সেই সার্ভেটা যদি সাকসেসফুলি করতে পারি হয়তো সকলের জন্য একটু সেই বিষয়টা আনতে পারবো। আজকে আলোচনা সত্যি স্যার ভালো ছিল। দারুণ লাগলো তোমাদের দীঘার সঙ্গে সম্পর্কে এইরকম। আপনার নতুন কিছু জানলাম। আপনার সমাজের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনার এই তোমাদের, বই এবং কাজের জন্য শুভকামনা রইল। একদম থ্যাংক ইউ সবাইকে- তোমাদের সকলকে, শ্রোতা বন্ধুদের সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনার যদি মানে বইয়ের বিষয়ে কিছু যদি বলতে থাকে শ্রোতাদের, তাহলে আপনি ওই আপনার মেন ক্যামেরা ওটা, তো আপনি একটু ক্যামেরা। হ্যাঁ, ডেফিনেটলি। আমি 2000 ওই যেটা শুরুতে বলেছিলাম 2021 সালে আমার এই বইটা পাবলিকেশন হয়েছিল, দীঘার ইতিকথা, বালিয়াড়ির সে কালে কাল। এই বইটা মূলত দীঘা সম্পর্কে যে বিষয়গুলো আমি লিখেছি সেটা হচ্ছে এখানকার ইতিহাস, এখানকার অর্থনৈতিক জীবন, মানুষের অর্থনীতি, এখানকার সমাজ জীবন, এখানকার মানুষের পর্যটন ক্ষেত্র হিসেবে দীঘা কীরকম সাকসেসফুল হয়েছে, কোন কোন জায়গায় বেড়ানোর জায়গা ইত্যাদি সমস্ত কিছুর একটা কমপ্লিট দীঘা কেমন সেইটার একটা ধারণা দেওয়ার, প্রশাসনিক বিভাগ সব রকমের একটা কমপ্লিট ধারণা দেওয়ার একটা চেষ্টা করেছি। তোমাদের যদি কারো এবং ভালো with লাগে, proof অনেক ছবি আছে দেখি। একদমই প্রচুর প্রুফ আমি অনেক এখানে, detailed হ্যাঁ, আছে। কোথা থেকে আমি তথ্যগুলো পেয়েছি, কিভাবে পেয়েছি, সমস্ত কিছু ডিটেলিং এর মধ্যে আছে। শ্রোতা বন্ধুরা আপনারা একটু পড়তে পারেন, দেখতে পারেন, দীঘাকে নতুন করে এক্সপ্লোর করার জন্য। আমরা সবাই রিকোয়েস্ট করব যাতে স্যারের এই দীঘার ইতিকথা সম্বন্ধে, দীঘার বিষয় জানার জন্য Thank দীঘার you. ইতিকথা বালিয়াড়ি সে কালে কাল সবাই যাতে পড়ে, কেনে এবং সবার মাধ্যমে ছড়িয়ে দেয়। থ্যাংক ইউ। আর স্যার অনেক বই লিখেছেন দীঘার নিয়ে, যেমন স্যারের নেক্সট প্রজেক্ট যেটা রিসেন্টলি লঞ্চ, সেটা হচ্ছে গিয়ে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে। তো ডিটেল ভিডিও সেটা নিয়েও আমরা একবার কোনোদিনও বসবো। ঠিক স্যার। আছে, নিশ্চয়ই। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে একদিন আলোচনা হবে। একটু বইটা যদি দেখে হ্যাঁ, বইটা এটাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনি কবে ঠিক আছে। মানে এটা যেদিন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল সেদিনই আপনার পাবলিশ? একদমই সেই দিন আমার পাবলিকেশন হয়েছিল। আমি ইনফ্যাক্ট জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, আমার বই লেখাও চলছে, এইরকম একটা আমার প্রজেক্ট ছিল আর কি। হ্যাঁ, একদম Thank ইন ডিটেইলিং জগন্নাথ মন্দির নিয়ে। Thank you, thank you, ধন্যবাদ thank you. তোমাদের সবাইকে। নমস্কার শ্রোতা বন্ধুদের।